ডিএম অফিসারকে সাধারণ ভেবে অপমান করল গুরুজি। তারপর গুরুজির সাথে যা হলো, একটি জীর্ণ বাসস্ট্যান্ডের দৃশ্য। একটি পুরনো বাস থেকে ধুলো ঝেড়ে নেমে আসছেন একজন নারী। তার পোশাক সাধারণ শাড়ি, আঁচলটা কিছুটা ময়লা, চুলে তেল দেওয়া, মুখে ক্লান্তির ছাপ। হ্যাঁ দর্শক, এই যে মহিলাটিকে দেখছেন, যার পরনে সাধারণ ময়লাটে শাড়ি, হাতে একটি ছোট্ট ব্যাগ, তাকে দেখে কেউ ভাবতেও পারবে না যে ইনি এই রাজ্যের একজন ডিএম, অঞ্জলি শর্মা। অঞ্জলি চারপাশে একবার চোখ বুলিয়ে নিলেন। তার চোখে মুগ্ধতা ছিল না, ছিল গভীর পর্যবেক্ষণ। ময়নাপুর একটা ব্যস্ত শহর, ছোট ছোট দোকান, রিকশার অবিরাম প্যাডেল, সবজি বাজারের কোলাহল। কিন্তু এই কোলাহলের আড়ালে অঞ্জলি যেন অনুভব করতে পারছিলেন এক চাপা অস্বস্তি, এক অদৃশ্য ভয়ের আবাহ। অঞ্জলি হাঁটতে শুরু করলেন। তিনি গ্রামের সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। অঞ্জলি জানতেন, দুর্নীতির শিকড় খুঁজতে হলে মাটির গভীরে নামতে হয়, ওপর থেকে কিছুই দেখা যায় না। তাই তার এই ছদ্মবেশ, একজন পরিচারিকা, যিনি বাড়ি বাড়ি কাজের খোঁজ করেন। এই ছদ্মবেশ তাকে সরাসরি সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে, তাদের কষ্ট বুঝতে সাহায্য করবে, আর দুর্নীতির আসল চেহারাটা দেখতে পাবে। অঞ্জলি হাঁটছেন একটি ঘন বসতিপূর্ণ এলাকার দিকে। শিশুরা কাদামাটিতে খেলছে, পুরুষরা কাজ থেকে ফিরে বিড়ি টানছে, নারীরা উঠোনে বসে গল্প করছে। এই শহরের নাম ময়নাপুর। তিনি একটি সরু গলির মুখে এসে দাঁড়ালেন। চারপাশের ছোট ছোট কুঁড়ে ঘর, সিমেন্টের বস্তা দিয়ে তৈরি দেওয়াল, ভাঙাচোয়া টালির ছাদ। এই গলিটার নাম শ্রমিক বস্তি। এখানে শুধু গরিব আর অসহায় মানুষরা বাস করে, আর তাদের অসহায়ত্বকে পুঁজি করেই চলে শহরের আসল ব্যবসা। অঞ্জলি এক বাড়ির দরজায় কড়া নাড়লেন। একজন বৃদ্ধা মহিলা দরজা খুললেন, যার মুখে ক্লান্তির ছাপ। সেই বৃদ্ধা মহিলাটির নাম মালতী দেবী। মালতী দেবী তাঁকে দেখে একটু অবাক হলেন। কে মা তুমি? এখানে কি চাই? মালতী দেবীর গলায় সন্দেহ। অঞ্জলি বিনয়ের সাথে জবাব দিলেন, আমি অঞ্জলি, পাশের গ্রাম থেকে কাজের খোঁজে এসেছি। শুনেছি আপনি ভালো মানুষ। আপনার এখানে যদি একটু থাকার জায়গা পাই আর কোনো কাজের সন্ধান দেন। মালতী দেবী প্রথমে ইতস্তত করলেও অঞ্জলির সরল মুখ আর বিনম্র আবেদন তাকে রাজি করিয়ে দিল। মালতী দেবীর ছোট ঘরে অঞ্জলি আশ্রয় পেলেন। এই ঘরটা অঞ্জলির জন্য শুধু আশ্রয় নয়, ছিল তার অনুসন্ধানের প্রথম ধাপ। অঞ্জলি মালতী দেবীর ঘরে কাজ করতে করতে তাকে জিজ্ঞাসা করলেন, মা, আমার স্বামী অসুস্থ, অনেক চিকিৎসা করেছি, কিন্তু কাজে আসেনি। শুনলাম আপনাদের শহরে একজন কামেল বাবা আছে, উনার দয়ায় সব হয়। মালতী দেবী একটু অবাক হলেন, তবে এবার অঞ্জলিকে ময়নাপুরের গল্প বলছেন, কিন্তু তার গলায় ভয়। দেখো মা অঞ্জলি, মালতী দেবী ফিস ফিস করে বললেন, এই শহরটা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে পচন ধরেছে। তুমি যে বাবার কথা বলছো, তার নাম মহন্ত শ্রী জ্ঞানন্দ। তার আশ্রম জ্ঞানদীপ আশ্রম। বাইরে থেকে দেখতে বিশাল আর সুন্দর, কিন্তু আমরা জানি ওখানে কি চলে, তবে কেউ মুখ খুলতে সাহস পায় না। অঞ্জলি মনোযোগ দিয়ে শুনলেন। বাবা কি করেন তিনি? মালতী দেবী চারপাশে একবার দেখে নিয়ে বললেন, বাবা সে তো সব কিছুর কর্তা। তার ইশারায় পুলিশ ওঠে বসে, মন্ত্রীরা তার পায়ে লুটিয়ে পড়ে, আর গরিব মানুষের জমি দখল, মেয়েদের গায়েব হওয়া, সব তার পিছনে। কেউ কিছু বলতে পারে না, মুখ খুললে গায়েব হয়ে যায়। অঞ্জলি বুঝতে পারলেন তার বাবার ডায়েরিতে লেখা তথ্যটা মিথ্যে ছিল না। মহন্ত শ্রী জ্ঞানন্দই এই দুর্নীতির মূল হত্যা, আর তার আশ্রমই সবকিছুর কেন্দ্রবিন্দু। অঞ্জলি স্থির চোখে মালতী দেবীর সব কথা শুনলেন। পরের দিন থেকে অঞ্জলি পরিচারিকার কাজ খুঁজতে শুরু করলেন। তার লক্ষ্য একটাই, জ্ঞানদীপ আশ্রমে প্রবেশ করা। অনেক খোঁজাখুঁজির পর মালতী দেবীর পরিচিত এক লোকের মাধ্যমে অঞ্জলি সেই স্বপ্ন পূরণের পথ খুঁজে পেলেন। আশ্রমে একজন পরিচারিকা দরকার, যে প্রতিদিন সকালে এসে আশ্রমের মূল অংশটা পরিষ্কার করে দেবে। এই কাজটা অঞ্জলির জন্যে এক বিশাল সুযোগ। অঞ্জলির টিম ছদ্মবেশে আগে থেকে আশ্রমের একজনের সাথে কথা বলে রেখেছিল। আশ্রমের বিশাল গেটে অঞ্জলি জীর্ণ পোশাকে গেটের সামনে দাঁড়িয়ে, তার হাতে ঝাড়ু আর বালতি। গেট খুলে একজন যুবক তাকে ভিতরে যাওয়ার অনুমতি দিল। অঞ্জলি ভিতরে প্রবেশ করলেন। জ্ঞানদীপ আশ্রম
বাইরে থেকে দেখতে অসাধারণ, বিশাল গেট, সুন্দর বাগান, শান্ত পরিবেশ। কিন্তু অঞ্জলি জানেন, এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে চরম নোংরামি। তিনি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলেন। তার কাজ আশ্রমের মূল প্রার্থনা কক্ষ আর মহন্তের ব্যক্তিগত কক্ষের বাইরের অংশ পরিষ্কার করা। অঞ্জলি পরিষ্কারের কাজ শুরু করলেন। তিনি সতর্কতার সাথে চারপাশ পর্যবেক্ষণ করছেন, ছোট ছোট ডিটেলস লক্ষ্য করছেন। যেমন আশ্রমের করিডরে একটি গোপন দরজা, একটি নির্দিষ্ট ধরনের লোকের আসা যাওয়া আর অচেনা লোকদের আনাগোনা। প্রথম কয়েকদিন অঞ্জলি শুধু পরিষ্কারের কাজই করেননি, তিনি আশ্রমের ভিতরের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন, রাতের বেলা কিছু কালো কাঁচের গাড়ি আশ্রমে আসে, কিছু যুবক রাতের বেলা ব্যাগ ভর্তি কিছু নিয়ে বের হয়, আর মহন্তের ব্যক্তিগত কক্ষের পাশেই একটি ছোট দরজা আছে যা সবসময় তালা বন্ধ থাকে। মালতী দেবীর কাছ থেকে তিনি জেনেছিলেন, সেই দরজা দিয়ে নাকি কেউ কখনো ভিতরে প্রবেশ করে না। অঞ্জলি বুঝতে পারলেন, এই দরজার পিছনেই লুকিয়ে আছে কোনো রহস্য। অঞ্জলি পরিষ্কারের কাজ করছেন। হঠাৎ তার চোখ পড়ল একটি ঝাড়ুর নিচে লুকানো একটি ছোট পলিথিনের প্যাকেটে। তিনি দ্রুত সেটা তুলে নিলেন। অঞ্জলি দ্রুত পলিথিনটা খুললেন। সাদা গুঁড়ো পদার্থ। তিনি নিশ্চিত হলেন এটা মাদক। তিনি দ্রুত গুঁড়োটা সরিয়ে ফেললেন এবং নিজের কাছে রাখা ছোট একটি পলিথিনে সামান্য অংশ নিয়ে নিলেন প্রমাণের জন্য। এটা তার প্রথম প্রমাণ, এই আশ্রম সত্যি মাদক ব্যবসার আঁকড়া। হঠাৎ পায়ের শব্দ। অঞ্জলি দ্রুত স্বাভাবিক হয়ে ঝাড়ু দিতে শুরু করলেন। এক যুবক এসে তাকে দেখল। যুবকটি টাইগার মাফিয়ার ভিক্কি। তার চোখে সন্দেহ। এ মাইয়া, কি করছিস এতক্ষণ ধরে? ভিক্কির কড়া গলায় অঞ্জলি চমকে উঠলেন। তার চোখ অঞ্জলির প্রতি সন্দেহভাজন। অঞ্জলি বিনয়ের সাথে জবাব দিলেন, স্যার, পরিষ্কার করছিলাম, বাবা বলেছেন সব যেন ঝকঝকে থাকে। ভিক্কি অঞ্জলির দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকল। তার চোখে ছিল নোংরামি আর শয়তানি। ভালো করে পরিষ্কার করিস, আর হ্যাঁ, একটু সাবধানে থাকিস। তার গলায় ছিল স্পষ্ট হুমকি। অঞ্জলি শুধু মাথা নাড়লেন। তিনি বুঝলেন, টাইগার মাফিয়া তাকে সন্দেহের চোখে দেখছে। অঞ্জলি ভিক্কির যাওয়ার পর দ্রুত ড্রয়িং রুমের একটি গোপন কোণে একটি ছোট ক্যামেরা সেট করলেন, যা তিনি আগে থেকে এনেছিলেন। অঞ্জলি জানতেন ভিক্কির নজর এখন তার উপর, তাই তাকে আরও সতর্ক হতে হবে। কিন্তু ভিক্কির হুমকি অঞ্জলির সংকল্পকে আরও দৃঢ় করল। তিনি মনে মনে বললেন, এই তো খেলা শুরু হলো। অঞ্জলি প্রতিদিনের মতো আশ্রমে কাজ করতে আসছেন। মালতী দেবীর জন্য তাকে সকালের চা দিলেন। মালতী দেবী চা খেতে খেতে ফিসফিস করে বললেন, অঞ্জলি মা, গত রাতে শ্রমিক বস্তির মিনতি মেয়েটা গায়েব হয়ে গেছে। তার মা খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। সবাই বলছে বাবার লোকরা তাকে তুলে নিয়ে গেছে। অঞ্জলি চমকে উঠলেন। মিনতি? সেই অল্প বয়সী মেয়েটি যাকে তিনি গত কয়েকদিন ধরে শ্রমিক বস্তিতে দেখছিলেন। অঞ্জলির চোখে ক্ষোভ। তিনি মনে মনে সংকল্প করলেন, এই পাচারের রহস্য উন্মোচন করতেই হবে। সেদিন আশ্রমে কাজ করতে গিয়ে অঞ্জলি আরও সতর্ক হলেন। তিনি লক্ষ্য করলেন, আশ্রমের পেছনের দিকের একটি ছোট গোদাম ঘরে কিছু সন্দেহজনক জিনিস রাখা আছে। পুরনো ট্রাঙ্ক, কিছু ভাঙাচোরা পুতুল। গোদামের ভেতরে একটা মশা তাড়ানোর গন্ধ। এই গোদাম সাধারণত পরিষ্কার করা হয় না, কিন্তু অঞ্জলি বুঝতে পারলেন এখান থেকেই হয়তো নারী পাচারের কাজ চলে। অঞ্জলি গোদাম ঘরের কাছাকাছি গেলেন। একটা লোহার শিক দিয়ে দরজার তালাটা আলগা করার চেষ্টা করলেন। চেষ্টা করতেই তালাটা খুলে গেল। অঞ্জলি গোদাম ঘরে প্রবেশ করলেন। ভেতরে একটা অদ্ভুত গন্ধ। তিনি তার ছোট ফ্ল্যাশলাইট বের করে চারপাশ দেখলেন। তিনি কিছু মেয়েদের ব্যবহৃত জিনিসপত্র দেখতে পেলেন, ছোট চুড়ি, পুরনো শাড়ি, একটি ছোট শিশুর খেলনা। তার চোখ আটকে গেল মেঝেতে পড়ে থাকা একটি ছোট্ট ছবিতে, মিনতির ছবি। অঞ্জলি শিউরে উঠলেন। তার মানে মিনতি সত্যি এখানে ছিল, কিন্তু এখন সে নেই। তাকে পাচার করা হয়েছে।
হঠাৎ পায়ের শব্দ। অঞ্জলি দ্রুত ছবিটা তুলে নিয়ে নিজের শাড়ির আঁচলে লুকোলেন। তিনি ফিরে আসার আগেই ভিক্কি এসে দাঁড়ালো। কি করছিলিস এখানে? এই ঘরে তো আসার কথা নয় তোর। ভিক্কির গলায় তীব্র ধমক, তার চোখে রক্তলাল আভা। অঞ্জলি মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বললেন, স্যার, ঝাড়ুটা ভেতরে পড়ে গিয়েছিল, তাই নিতে এসেছিলাম। ভিক্কি এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তার চোখে সন্দেহের ঝড়। সে অঞ্জলির দিকে এক পা এগিয়ে এসে তার গাল ধরে বলল, বেশি চালাকি করার চেষ্টা করবি না। জানিস তো, এখানে একবার মুখ খুললে সারা জীবনের জন্য মুখ বন্ধ হয়ে যায়। তার গলায় নোংরা ইঙ্গিত ছিল। অঞ্জলি চোখ সরিয়ে নিলেন। অঞ্জলি সেখান থেকে দ্রুত পালিয়ে এলেন। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, মিনতিকে বাঁচাতেই হবে। আর এই ভিক্কি, এরাই সবকিছুর হোতা। সেদিন রাতে অঞ্জলি ঘুমাতে পারলেন না। মিনতির ছবিটা তার মনে বারবার ভেসে উঠছিল। একজন ডিএম হয়েও তিনি অসহায়, কারণ তিনি ছদ্মবেশে আছেন। কিন্তু এই অসহায়ত্ব তাকে আরও শক্তিশালী করে তুলল। তিনি জানেন এই সিস্টেমটাকে ভেঙে ফেলতেই হবে। কয়েকদিন পর অঞ্জলি প্রতিদিনের মতো আশ্রমে কাজ করছেন। তিনি মহন্তের ব্যক্তিগত কক্ষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মহন্তের কক্ষের দরজা সামান্য খোলা, ভেতর থেকে কিছু কথাবার্তা ভেসে আসছে। অঞ্জলি বুঝতে পারলেন এটা তার জন্য একটা সুযোগ। তিনি ধীরে ধীরে দরজার কাছাকাছি গেলেন এবং কান পাতলেন। ভেতর থেকে মন্ত্রীদের গলা ভেসে আসছে, মহন্তজি, এই মাসের কালো টাকাটা রেডি তো? দুবাইতে পাঠাতে হবে। চিন্তা করবেন না মন্ত্রীজি, সব রেডি আছে। দীপক সব ব্যবস্থা করে দিয়েছে। আর আপনাদের ভুয়া প্রকল্পের বিলগুলো পাশ হয়ে গেছে। কাজ শুধু কাগজি কলমে, টাকাটা আমাদের পকেটে। এসপি অনিরুদ্ধকে বলছে, কোনো ঝামেলা করবে না তো? মন্ত্রী বিশ্বনাথের গলা, অনিরুদ্ধ, ও তো আমাদের হাতের পুঁথি। তার বউয়ের জন্য নতুন গাড়ি, ছেলের জন্য বিদেশে পড়াশোনার খরচ, সব তো আমাদের পকেট থেকেই যায়। সে মুখ খুললে তার চাকরি যাবে, তার পরিবার পথে বসবে। মহন্তের গলায় তাচ্ছিল্যের হাসি। অঞ্জলি ছোট অডিও রেকর্ডারটা চালু করলেন। অঞ্জলি জানতেন এটাই তার দরকার ছিল। মন্ত্রীদের সাথে মহন্তের এই কথোপকথন, এসপির দুর্নীতি, সব তার রেকর্ডিংয়ে ধরা পড়ছে। তিনি নিঃশ্বাস বন্ধ করে সবকিছু রেকর্ড করতে লাগলেন। হঠাৎ আশ্রমের ট্রাস্টি নিশান্ত দরজাটা পুরো খুলে দিল। অঞ্জলিকে দেখে সে চমকে উঠল। অঞ্জলিও হতবাক। তুই এখানে কি করছিস? পরিষ্কার করতে এসেছিস নাকি গুপ্তচুরি করতে এসেছিস? অঞ্জলি দ্রুত নিজেকে সামলে নিলেন। স্যার, আমি তো এদিকেই পরিষ্কার করছিলাম। ভাবলাম আপনাদের কোনো কাগজপত্র পড়ে আছে কিনা, তাই উঁকি মারছিলাম। তার গলায় ভয় ছিল। নিশান্ত কড়কড় গলায় বলল, তোকে যে কাজ দেওয়া হয়েছে তুই সেটা করবি। এই ঘরের আশেপাশে তোকে যেন আর না দেখি। মহন্ত সেই জ্ঞানান্ত কক্ষ থেকে বেরিয়ে এলেন, তার চোখে কুটিল হাসি। আহা, নিশান্ত, মেয়েটা নতুন, এখনো আশ্রমের নিয়মকানুন জানে না। মোহন্ত অঞ্জলির দিকে এক পা এগিয়ে এলেন, তার চোখে নোংরামি। আমা, একটু কাছে আয়। তোর এই নিষ্পাপ মুখ দেখলে মন ভরে যায়। কি চাই তোর? টাকা পয়সা, ভালো কাজ? আমি সব দিতে পারি। তার গলায় স্পষ্ট ইঙ্গিত। অঞ্জলির গা শিউরে উঠল। তার মনে হলো তার বাবার ফাইল থেকে পাওয়া ছবিটা, যেখানে মোহন্তের নোংরা হাতের ছাপ ছিল, সেটা যেন জীবন্ত হয়ে উঠেছে। অঞ্জলি নিজেকে শক্ত করে দূরে সরে গেলেন। না স্যার, আমার কিছু চাই না, আমি শুধু আমার কাজ করছিলাম। মোহন্তের হাসি আরও কুটিল হল। কাজ করছিস? তোর কাজটা আমি ঠিক করে দেব, পরে আমার ঘরে আসিস, তোর সাথে কিছু কথা আছে। তার গলায় ছিল স্পষ্ট হুমকি এবং নোংরা প্রস্তাব। অঞ্জলির চোখে আগুন জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন এইবার চূড়ান্ত অপমান অপেক্ষা করছে, কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন। তিনি জানেন তার পরিচয় প্রকাশ করার সময় এখনও আসেনি। সেদিন সন্ধ্যায় অঞ্জলি আশ্রমে কাজ শেষ করে বাড়িতে ফিরলেন। মালতী দেবী তাকে দেখে চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে মা? মুখটা এত শুকনো কেন? অঞ্জলি মালতী দেবীকে কিছু বলতে পারলেন না। তার ভেতরের কষ্টটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল।
তিনি একা ঘরে গিয়ে মিনতির ছবিটা বের করলেন। মিনতি, আর কত মেয়ে, আর কতদিন এই নোংরামি চলবে? তার চোখে জল এসে গেল। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন, আর নয়, আর নয়, আজ আমি অঞ্জলি শর্মার শপথ নিচ্ছি। এই নোংরা মহান্ত, এই দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, এসপি, ইন্সপেক্টর সব্বাইকে আমি আইনের আওতায় আনব। এই অপমান আমি ভুলব না। আজ আমার ছদ্মবেশের শেষ দিন, এবার আমি আমার আসল রূপে ফিরব। অঞ্জলির চোখে দৃঢ় সংকল্পের ছাপ। তার ডিএমের আইডি কার্ডটা তিনি নিজের ব্যাগ থেকে বের করলেন। সেটা হাতে নিয়ে স্থির চোখে তাকিয়ে রইলেন। হ্যাঁ দর্শক, এই ঘটনাটাই ছিল অঞ্জলির জীবনের টার্নিং পয়েন্ট। এই অপমানই তাকে ডিএম অঞ্জলি শর্মা হিসেবে নিজের পরিচয় প্রকাশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করল। এবার শুরু হবে আসল খেলা, দুর্নীতির বিরুদ্ধে একজন ডিএমের সরাসরি যুদ্ধ। ভিডিওতে লাইক না করে থাকলে এখনই লাইক করুন, নয়তো ভুলে যাবেন। হ্যাঁ দর্শক, এই যে অঞ্জলি শর্মা রাতের অন্ধকারে মালতী দেবীর ঘরে বসে আছেন, তার হাতে ডিএমের আইডি কার্ড, চোখে জ্বলছে প্রতিজ্ঞার আগুন। কিন্তু এই আগুন শুধু প্রতিশোধের নয়, এই আগুন সত্যের। আজ থেকে আর ছদ্মবেশ নয়, আজ থেকে শুরু হবে আসল যুদ্ধ। অঞ্জলি মোবাইলটা হাতে নিলেন, একটা নাম্বার ডায়াল করলেন। রিং হচ্ছে, একবার, দুবার, তৃতীয়বারে ফোনটা ধরা হলো। হ্যালো, গলাটা গম্ভীর কিন্তু পরিচিত। স্যার, আমি অঞ্জলি। আমার বাবার ডায়েরির পাতা 47-এ যে নাম্বারটা লেখা ছিল সেটা আপনার। ফোনের ওপারে নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস। অঞ্জলি, তুমি এখনো বেঁচে আছো? বেঁচে নেই স্যার, আমি ফিরে এসেছি, আর এবার আমি একা নই। অঞ্জলি ফোন কেটে দিলেন। তার চোখে একটা হাসি। এই লোকটির নাম কেউ জানে না। তার বাবার সঙ্গে একসময় কাজ করতেন, একজন প্রাক্তন আইবি অফিসার। নাম গোপন, পরিচয় গোপন, কিন্তু তার কাছে আছে ময়নাপুকের সবচেয়ে গোপন ফাইল। পরের দিন সকাল, ময়নাপুকের আকাশে মেঘ জমছে। অঞ্জলি আর ময়লা শাড়ি পরে নেই, পরনে সাদা সালোয়ার কামিজ, কপালে লাল টিপ, চোখে কালো চশমা, হাতে একটা ফাইল। তিনি আর শ্রমিক বস্তির অঞ্জলি নন, তিনি ডিএম অঞ্জলি শর্মা। তিনি সোজা থানায় গেলেন। থানার গেটে দাঁড়িয়ে থাকা কনস্টেবলরা অবাক। ম্যাডাম, এসপি অনিরুদ্ধকে ডাকো। অঞ্জলির গলায় এমন একটা কর্তৃত্ব যে কেউ প্রশ্ন করার সাহস পেল না। এসপি অনিরুদ্ধ তার চেয়ারে বসে চা খাচ্ছিলেন। অঞ্জলি ঘরে ঢুকতেই চায়ের কাপ হাত থেকে পড়ে গেল। আপনি কে? আমি যে মেয়েটি আপনার বইয়ের জন্য গাড়ি কিনে দিয়েছিলাম, সেই মেয়ে। এটা খুলুন। ফাইলে আছে মহান্তের ব্যাংক স্টেটমেন্ট, দুবাইয়ের টাকা পাঠানোর রসিদ, মন্ত্রী সূর্যকান্তের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, এসপি অনিরুদ্ধের বউয়ের নামে কেনা গাড়ির কাগজ, সবকিছু। অনিরুদ্ধের মুখ ফ্যাকাশে। এটা কিভাবে? আমি যে মেয়েটি আপনার ছেলের বিদেশে পড়ার খরচ দিয়েছিলাম, সেই মেয়ে। কিন্তু এবার আমি আর দিতে আসিনি, আমি নিতে এসেছি। অঞ্জলি পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলেন। এটা আপনার বউয়ের গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজ। গত মাসে আপনি মহান্তের আশ্রমে গিয়েছিলেন। সেখানে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। আপনি দেখেছেন, কিন্তু চুপ করেছিলেন। অনিরুদ্ধের হাত কাঁপছে। আমি কিছু করিনি। আপনি করেছেন। আপনি মুখ বন্ধ রেখেছেন, কিন্তু এবার মুখ খুলতে হবে। অঞ্জলি টেবিলে হাত রাখলেন। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। মিনতিকে খুঁজে বের করুন 24 ঘন্টার মধ্যে, নইলে এই ফাইল সোজা দিল্লি যাবে, আর আপনার চাকরি, আপনার পরিবার, সব শেষ। অনিরুদ্ধ মাথা নিচু করলেন। আমি চেষ্টা করব। চেষ্টা নয়, করতে হবে। বিকেলে অঞ্জলি জেলা কালেক্টরেটে বসে আছেন। তার সামনে বসে আছেন মন্ত্রী সূর্যকান্ত। মন্ত্রী হাসছেন। ম্যাডাম, আপনি তো নতুন এখানে, সব কিছু একটু আলাদা। অঞ্জলি হাসলেন। আমি জানি, আপনাদের ভুয়া প্রকল্পের বিল পাশ হয়ে গেছে। কাগজে কলমে কাজ, পকেটে টাকা। মন্ত্রী চমকে উঠলেন। এটা আপনি কি বলছেন? আমি বলছি, আপনার দুবাইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা আমার কাছে আছে, আর আপনার সঙ্গে মহান্তের ফোন কলের রেকর্ডিংও আছে। মন্ত্রী উঠে দাঁড়ালেন। আপনি জানেন না আমি কে? আমি জানি, আপনি সেই মন্ত্রী যিনি গরিবের জমি কেবল করে মহান্তকে দিয়েছেন, আর বিনিময়ে পেয়েছেন কালো টাকা। অঞ্জলি একটা ফাইল খুললেন। এটা আপনার সই, এটা আপনার ব্যাংক স্টেটমেন্ট,
আর এটা মিনতির মায়ের অভিযোগ। মন্ত্রী বসে পড়লেন। আমি আমি কিছু করিনি, আপনি করেছেন, আর এবার আপনি সাহায্য করবেন। রাতে অঞ্জলির মোবাইলে একটা মেসেজ। মিনতি আছে আশ্রমের পেছনের গোদামে। কাল রাত 2টো একটা লরি আসবে, তাকে নিয়ে যাবে অজ্ঞাতে। অঞ্জলি জানেন এটা তার বাবার সেই সঙ্গী যিনি কখনো নিজেকে দেখান না, কিন্তু সবসময় দেখেন। রাত 1টা অঞ্জলি একটা কালো জিপ করে আশ্রমের পেছনে পৌঁছালেন। তার সঙ্গে আছে অনিরুদ্ধ আর 2জন বিশ্বাস্ত পুলিশ। কিন্তু অঞ্জলি জানেন এটা ফাঁদও হতে পারে। আশ্রমের পেছনের গোদাম, দরজা খোলা, ভেতরে অন্ধকার। অঞ্জলি ফ্ল্যাশ লাইট জ্বালালেন। মেঝেতে পড়ে আছে মিনতি, হাত পা বাঁধা, মুখে টেপ। মিনতি! অঞ্জলি দৌড়ে গেলেন। মিনতির চোখে জল। কিন্তু হঠাৎ আলো জ্বলে উঠল। চারপাশ থেকে 10 জন লোক, সবার হাতে অস্ত্র। মাঝখানে ভিকি, টাইগার মাফিয়া। ডিএম ম্যাডাম, স্বাগতম। ভিকির গলায় হাসি। তুমি ভেবেছিলে আমরা জানি না? অঞ্জলি শান্ত গলায় বললেন, আমি ভেবেছিলাম তুমি বোকা, কিন্তু তুমি আরও বোকা। ভিকি অবাক, কি বলছো? তোমার পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আমার লোক। ভিকি ঘুরল। তার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা হঠাৎ ভিকির গলায় বন্দুক ঠেকিয়ে বলল, হাত তুলে দাঁড়াও সবাই। অবাক অনিরুদ্ধ এগিয়ে এলেন। স্যার, আমি আপনার সঙ্গে ছিলাম না, আমি অঞ্জলি ম্যাডামের সঙ্গে। ভিকি চিৎকার করল, তুমি বিশ্বাসঘাতক! না, আমি সত্যের সঙ্গে। অঞ্জলি মিনতির বাঁধন খুললেন। মিনতি কাঁদছে। ম্যাডাম, আমাকে বাঁচিয়েছেন। তুমি বেঁচে আছো, এটাই আমার জয়। কিন্তু হঠাৎ একটা গুলির শব্দ। ভিকি পড়ে গেল, তার হাত থেকে বন্দুক পড়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা, যিনি অজ্ঞাত, ধীরে ধীরে এগিয়ে এলেন। মুখে মাস্ক। কে আপনি? অঞ্জলি জিজ্ঞাসা করলেন। লোকটা মাস্ক খুললেন। বয়স্ক মুখ, চোখে জল। আমি তোমার বাবার সঙ্গী। নাম রাখিস না, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার বাবার অসম্পূর্ণ কাজ আমি শেষ করবই। অঞ্জলির চোখে জল। আপনি আপনি সব সময় লুকিয়ে, সব সময় দেখছেন? পরের দিন সকাল, মৈনাকপুরের সংবাদপত্রে হেডলাইন, ডিএম অঞ্জলি শর্মার নেতৃত্বে জ্ঞানদীপ আশ্রমের রেড, মহন্ত শ্রী জ্ঞানানন্দ গ্রেপ্তার, মাদক, নারী পাচার, কালো টাকার জাল ভাঙল। আশ্রমের গেটে দাঁড়িয়ে অঞ্জলি, তার পেছনে মিনতি। মিনতির মা কাঁদছে। ম্যাডাম, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন। আমি শুধু আমার কাজ করেছি। কিন্তু তার মোবাইলে একটা মেসেজ, এটা শেষ নয়, মহন্তের পেছনে আরও বড় মাছ আছে, অজ্ঞাত। অঞ্জলি হাসলেন। তাহলে খেলা এখনো বাকি। হ্যাঁ দর্শক, এই যে অঞ্জলি শর্মা, যিনি একা এসেছিলেন, কিন্তু এখন তার সঙ্গে আছে সত্য, আর সত্যের জয় হবেই। ভিডিওতে লাইক না করে থাকলে এখনই লাইক করুন, নইলে ভুলে যাবেন।